হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে বংশগতি ও কয়েকটি জিন ঘটিত রোগ নিয়ে 10টি 2 নম্বর এবং 12টি 3 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি অনুরোধ করবো যে স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা উপকারে আসবে। দেখো, প্রথম 2 নম্বরের যে প্রশ্ন, বংশগতি বা হেটারো সিফাইড বা হেরিডিটি বলতে কি বোঝো? উত্তর হলো, যে প্রক্রিয়ায় পিতামাতার বা জনিত্রর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমিকভাবে অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। ফিনোটাইপ ও জিনোটাইপের দুটি পার্থক্য লেখো। দেখো, উত্তর কি লেখা আছে। ফিনোটাইপ কোনো জীবের বাহ্যিক লক্ষণ বা বৈশিষ্ট্যের এক প্রকাশকে ফিনোটাইপ বলে। পরিবেশের পরিবর্তনে ফিনোটাইপ পরিবর্তিত হতে পারে। জিনোটাইপ কোনো জীবের জিনের অভ্যন্তরীণ গঠন বা জিনগত সমাহারকে জিনোটাইপ বলে। পরিবেশের পরিবর্তনে জিনোটাইপ সাধারণত পরিবর্তিত হয় না। মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের দুটি প্রধান কারণ উল্লেখ করো। দেখো, প্রথম পয়েন্ট, মটর গাছ একবর্ষজীবী এবং অল্প সময়ের মধ্যে বংশবিস্তার করে বলে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সহজ। 2, মটর ফুল উভলিঙ্গ এবং স্বপরাগযোগ ঘটাতে সক্ষম হওয়ায় বাইরে থেকে অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। পরের প্রশ্ন, ব্যাকক্রস ও টেস্ট ক্রস বলতে কি বোঝো? দেখো, ব্যাকক্রস প্রথম অপত্য জনুর অর্থাৎ F1 জনুর কোনো সংকর জীবের সঙ্গে যে কোনো একটি জনিত্র বা পিতৃমাতৃ উদ্ভিদের সংকরায়ন ঘটানোকে ব্যাকক্রস বলে। আবার টেস্ট ক্রস কোনো জীবের জিনোটাইপ জানার জন্য F1 জনুর জীবের সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্র জীব জনুর সংকরায়ন ঘটানোকে টেস্ট ক্রস বলে। দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? এটা প্রায়শই পরীক্ষায় দেয়। একটি উদাহরণ দাও। এক সংকর জনন পরীক্ষায় বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যদি F1 জনুর অপত্যের কোনো বৈশিষ্ট্যেরই প্রকাশ না ঘটে বরং একটি মধ্যবর্তী নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তবে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। উদাহরণ, সন্ধ্যামালতী ফুলের সাদা, লাল ও সাদা রঙের উদ্ভিদের ক্রসের ফলে গোলাপি ফুল উৎপন্ন হয়। মানুষের লিঙ্গ নির্ধারণে অটোজম ও সেক্স ক্রোমোজোমের ভূমিকা কী? মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টি অর্থাৎ 22 জোড়া অটোজম মানুষের সাধারণত দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং বাকি দুটি অর্থাৎ 1 জোড়া সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে XX এবং মহিলাদের ক্ষেত্রে XY মানুষের লিঙ্গ নির্ধারণে বা পুরুষ ও স্ত্রী চিহ্নিতকরণে প্রধান ভূমিকা পালন করে। থ্যালাসেমিয়া রোগের দুটি প্রধান লক্ষণ লেখো। দেখো, 1, তীব্র রক্তাল্পতা। লোহিত রক্তকণিকা অতিরিক্ত মাত্রায় ভেঙে যাওয়ার কারণে শরীরে তীব্র রক্তাল্পতা দেখা দেয়। অস্থি বিকৃতি এবং প্লীহার বৃদ্ধি। অস্থিমজ্জার অতিরিক্ত রক্ত তৈরির চেষ্টা করায় হাড় দুর্বল এবং বিকৃত হয় এবং প্লীহা স্বাভাবিকের চেয়ে আকারে অনেক বড় হয়ে যায়। হিমোফিলিয়া রোগে পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন? হিমোফিলিয়া একটি X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। পুরুষদের দেহে কেবল একটি X ক্রোমোজোম থাকে, তাই সেই X ক্রোমোজোমটি ত্রুটিপূর্ণ হলেই পুরুষরা রোগে আক্রান্ত হয়। কিন্তু মহিলাদের দুটি X ক্রোমোজোম থাকায় রোগাক্রান্ত হতে গেলে দুটি X ক্রোমোজোমই ত্রুটিপূর্ণ হতে হয়, যা তুলনামূলকভাবে কিছুটা বিরল। বর্ণান্ধতা বলতে কী বোঝো? এটি কত প্রকারের হয়? চোখে রেটিনায় অবস্থিত কোন কোষের ত্রুটির কারণে মানুষ যখন স্বাভাবিক লাল, সবুজ বা নীল রঙের পার্থক্য বুঝতে পারে না, তখন তাকে বর্ণান্ধতা বলা হয়। এটি প্রধানত 3 প্রকার: প্রোটানোপিয়া বা লাল বর্ণান্ধতা, ডিউটারনোপিয়া বা সবুজ বর্ণান্ধতা এবং ট্রাইটারনোপিয়া বা নীল বর্ণান্ধতা। জেনেটিক কাউন্সেলিংয়ে বা জিনগত পরামর্শের দুটি গুরুত্ব লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিবাহের পূর্বে হবু দম্পতি রক্ত পরীক্ষার মাধ্যমে
থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়ার মতো মারাত্মক জিনগত রোগের বাহক কিনা তা নির্ণয় করা যায়। দ্বিতীয়ত, কোনো পরিবারে জিনগত রোগের ইতিহাস থাকলে পরবর্তী সন্তানের মধ্যে সেই রোগ সঞ্চারিত হওয়ার ঝুঁকি কতটা তা নির্ণয় করা সচেতনতা বাড়ানো যায়। বন্ধুরা, বলে রাখি, তোমাদের এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং আমাদের জীবনবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক 1, 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা জানো যে 5 নম্বরের প্রশ্ন সরাসরি 5 নম্বরে আসে না, প্রশ্নগুলো 3+2 অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো ঠিকমতো কভার করলে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো অটোমেটিক কভার হয়ে যাবে। দেখো, এই অধ্যায় থেকে 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। একে গ্যামেটের বিশুদ্ধতার সূত্র বলা হয় কেন? দেখো, মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি আমরা মেন্ডেলের এক সংকর জনন থেকে পাই। দেখো সূত্রটা কীভাবে লেখা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই দেয়। কোনো জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্র জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি পরস্পর মিশ্রিত হয় না, বরং অপত্যর গ্যামেট গঠনের সময় এরা পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। গ্যামেটকে বিশুদ্ধতার সূত্র বলার কারণ কি? সংকর জীবের মধ্যে একটি প্রকট ও প্রচ্ছন্ন উভয় অ্যালিল একসঙ্গে থাকলেও গ্যামেট তৈরির সময় বড়টি এবং ছোটটি আলাদা হয়ে দুটি পৃথক ও বিশুদ্ধ গ্যামেট তৈরি করে। গ্যামেটগুলি সর্বদা একটিমাত্র বৈশিষ্ট্যের জন্য খাঁটি বা বিশুদ্ধ থাকে বলে একে গ্যামেটের বিশুদ্ধতার সূত্র বলা হয়ে যায়। উদাহরণসহ হোমোজাইগাস ও হেটারোজাইগাস জীবের মধ্যে 3টি পার্থক্য লেখো। অ্যালিলের প্রকৃতি: হোমোজাইগাস সমসমস্ত ক্রোমোজোমের একই প্রকারের 2টি অ্যালিল থাকে। হেটারোজাইগাসে সমসমস্ত ক্রোমোজোমের 2টি ভিন্ন বা বিপরীতধর্মী অ্যালিল থাকে। জীবের প্রকৃতি: হোমোজাইগাস জীবগুলি বংশগত বৈশিষ্ট্য খাঁটি বা বিশুদ্ধ হয়। হেটারোজাইগাস জীবগুলির বৈশিষ্ট্যের দিক থেকে সর্বদা সংকর প্রকৃতির হয়। দেখো, হোমোজাইগাসের উদাহরণ হলো বিশুদ্ধ লম্বা মটর গাছ বা টিটি, অথবা বিশুদ্ধ বেটে মটর গাছ অর্থাৎ দুটো ছোটটি। সংকর লম্বা মটর গাছ হলো বড়টি ছোটটি হেটারোজাইগাস জীবের উদাহরণ। চেকার বোর্ডের সাহায্যে সন্ধ্যামালতী উদ্ভিদের অসম্পূর্ণ প্রকটতার পরীক্ষাটি দেখাও। বিশুদ্ধ লাল ফুলযুক্ত গাছের ফিনোটাইপ বড়হার এবং বড়হার মানে দুটো বড়হার, এবং বিশুদ্ধ সাদা ফুলযুক্ত গাছের জিনোটাইপ দুটো ছোটবার। F1 জনুতে এগুলো ব্যাক্রস করলে সবগুলি প্রথম অপত্য জনুতে গোলাপি ফুল হয়, অর্থাৎ বড়বার এবং ছোটবার। এবার F2 জনুর চেকার বোর্ডটা দেখো। F2 জনুতে ফলাফল কি হয়? ফিনোটাইপ হয় লাল গোলাপি সাদা 1:1:1, জিনোটাইপ হচ্ছে 1:2:1। মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো এবং এটি কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়? দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে আমরা স্বাধীন বিন্যাসের সূত্রটা পাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়শই দেয়। 2 বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত 2টি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর জীবের বৈশিষ্ট্যগুলি কেবল একত্রিতই হয় না, বরং গ্যামেট গঠনকালে এরা পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। এই সম্ভাব্য সমস্ত রকম সমন্বয়ে স্বাধীনভাবে বিন্যস্ত হয়। পরীক্ষা: মেন্ডেলের মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে এই সূত্রটি প্রমাণিত হয়, যেখানে হলুদ গল এবং সবুজ কুঞ্চিত বীজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে F2 জনুতে 9:3:3:1 অনুপাতে প্রকাশ পায়। মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা নেই কেন তা ক্রসের সাহায্যে দেখাও। মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো সক্রিয় ভূমিকা থাকে না, কারণ নারীরা হোমোগ্যামেটিক অর্থাৎ সমগ্যামেটিক, অর্থাৎ তাদের ডিম্বাণু কেবল এক প্রকারের 22A+XX হয়। অন্যদিকে পুরুষরা হেটারোগ্যামেটিক হওয়ায় 2 প্রকারের শুক্রাণু 22A+X এবং 22A+Y তৈরি করে। দেখো, পিতার 44+XY এবং মাতা 44+XX। তোমার চেকার বোর্ডটা এখানে দেখে নাও ভালোভাবে। তাহলে চেকার বোর্ড থেকে আমরা এই সিদ্ধান্তে আসি যে ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণুই পুত্র সন্তান সৃষ্টির জন্য দায়ী, যা পিতার থেকে আসে। তাই লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা নেই।
দেখো আলফা ও বিটা থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। প্রশ্নগুলো যেভাবেই দিক তোমরা এই পার্থক্যটা মনে রাখলে সব কিছুই লিখতে পারবে এখান থেকে। দেখো আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনটি হলো মানুষের 16 নম্বর অটোজম অবস্থিত। অন্যদিকে বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি 11 নম্বর অটোজমে অবস্থিত। পলিপেপটাইড শৃঙ্খল আলফা থ্যালাসেমিয়া হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন শৃঙ্খল তৈরি ব্যাহত বা বন্ধ হয়। বিটা থ্যালাসেমিয়ায় বিটা গ্লোবিন শৃঙ্খল উৎপাদন হ্রাস পায়। তীব্রতা আলফা থ্যালাসেমিয়া তীব্র রূপটি অত্যন্ত মারাত্মক হয়, যেখানে বিটা থ্যালাসেমিয়ার মেজরের ক্ষেত্রে শিশুর জন্মানোর কয়েক মাস পর তীব্র অ্যানিমিয়া বা কুলির অ্যানিমিয়া দেখা দেয়। ঘন ঘন রক্ত পরিবর্তনের ফলে থ্যালাসেমিয়া রোগীর দেহে কী কী সমস্যা দেখা দেয়। দেখো রোগীর দেহে লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যায় বলে বাইরে থেকে ঘন ঘন রক্ত দিতে হয়। এর ফলে রোগীর শরীরে অতিরিক্ত মাত্রায় লোহা জমতে শুরু করে। এই অতিরিক্ত লোহা দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে, যেমন বিশেষ করে হৃৎপিণ্ড, যকৃৎ এবং প্লীহা ও অন্তঃক্ষরা গ্রন্থিগুলিতে জমা হয়। এর ফলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নষ্ট হয়, যকৃতে সিরোসিস দেখা দেয় এবং প্লীহা বড় হয়ে যায় এবং অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয়ে ডায়াবেটিস পর্যন্ত হতে পারে। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এর কারণ ও লক্ষণ উল্লেখ করো। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া, এটি রক্ততঞ্চনের সহায়ক ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে ঘটে। এটি সবচেয়ে সাধারণ হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া, এটি রক্ততঞ্চন ফ্যাক্টর 9 এর ঘাটতির কারণে ঘটে। লক্ষণ উভয় রোগের ক্ষেত্রেই প্রধান লক্ষণ হলো দেহের কোনো অংশ কেটে গেলে বা ক্ষত সৃষ্টি হলে সেখান থেকে রক্ততঞ্চন হয় না, ফলে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, যা রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। একটি স্বাভাবিক কিন্তু বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে হিমোফিলিয়ার প্রকাশ কেমন হবে। এই চেকার বোর্ডটা প্রত্যেক বছর দেওয়া হয়। হিমোফিলিয়া সংক্রান্ত একটা চেকার বোর্ড অবশ্যই থাকে। তোমরা চেকার বোর্ডটি ভালো করে দেখো এবং ভালো করে লক্ষ্য করো যে স্বাভাবিক বাহক মহিলা অর্থাৎ মহিলার একটি ক্রোমোজোমে হিমোফিলিয়া থাকে এবং পুরুষদের XY স্বাভাবিক পুরুষ অর্থাৎ একটিতেও থাকে না। তাহলে দেখো কীভাবে লেখা যায়। স্বাভাবিক জিন হচ্ছে XHS1 এবং হিমোফিলিয়া দেখো চেকার বোর্ডটা তোমরা দেখে নাও। এখানে গ্যামেট X1 পিতা এবং মাতা। দেখো মাতার দুটো গ্যামেটেই কিন্তু XX এবং পিতার একটা গ্যামেট X, একটা গ্যামেট Y। তাই পিতার যদি একটা গ্যামেটে X-এ হিমোফিলিয়া হয় তাহলে কিন্তু সেটা হিমোফিলিয়া আক্রান্ত ধরা হয়। দেখো পুত্র সন্তানদের মধ্যে 50% স্বাভাবিক হবে, 50% হিমোফিলিয়া হবে। কন্যা সন্তানের মধ্যে সবাই স্বাভাবিক সুস্থ থাকবে, কারণ তাদের দুটো করে ক্রোমোজোম আছে। তবে তাদের 50% বাহক হবে, কারণ একটা করে X আক্রান্ত। থ্যালাসেমিয়া প্রতিরোধের বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং জেনেটিক কাউন্সেলিং কেন বাধ্যতামূলক করা উচিত। দেখো থ্যালাসেমিয়ার একটি অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ। যদি কোনো পরিবারের পিতা ও মাতা উভয়ই এই রোগের জিন বহন করে, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের বাহক হয়, তবে নিজেদের সুস্থ থাকলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া মেজর আক্রান্তের সম্ভাবনা 25% থেকে যায়। তাই বিয়ের আগে রক্তের স্ক্রিনিং টেস্ট করলে জানা যায় যে পাত্রপাত্রীর বাহক কিনা। কাউন্সেলিংয়ের মাধ্যমে সন্তান গ্রহণের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে পারে। তাই এর ফলে সমাজ থেকে থ্যালাসেমিয়ার মতো যন্ত্রণাদায়ক রোগকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। দেখো পরের প্রশ্ন, মেন্ডেল একসংকর জনন প্রক্রিয়াটি চেকার বোর্ডের সাথে দেখাও। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, দেখে নাও। তোমরা এই স্টাডি ম্যাটেরিয়াল যা এখানে দেখছো এটা আমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ভালো করে ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। দেখো জনিত্ব জনু বা F1 জনু, প্রথম অপত্য জনু, জনিত জনু বা P জনু, প্রথম অপত্য জনু বা F1 জনু, সুন্দরভাবে এবং সহজভাবে লেখা আছে। একসংকর জনের চেকার বোর্ডটা ছোট করে এখানে লিখবে, অল্প করে দেওয়া আছে সুন্দর করে। পরীক্ষার ফলাফল এরপরে শেষ প্রশ্ন ছিল মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে সংক্ষেপে আলোচনা করো। এটাও তোমরা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও।
আমরা চ্যানেলে ডেসক্রিপশনে এটা দিয়ে দেবো, তোমরা ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। এক সংকর এবং দ্বিসংকর জনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।